সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যে তোমরা যারা নতুন একদম ইউজিসি নেটের প্রিপারেশন শুরু করবে ভাবছো, তো তাদের জন্য আমার এই কিছু টিপস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিছুটা হলেও হয়তো কাজে আসবে। প্রথম কথা হচ্ছে যে একটু এক্সাম সম্পর্কে আমাদের জানা উচিত। যারা তোমরা জানো না যে ইউজিসি নেট এই যে এক্সামটা, এটা মূলত এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সংস্থাই এক্সামটাকে কন্ডাক্ট করে। বছরে এটা দুবার হয়, একটা হচ্ছে জুন, একটা হচ্ছে ডিসেম্বরে। এবং এই এক্সামটা মূলত হচ্ছে 300 মার্কের এক্সাম, যেখানে মূলত দুটো পেপার থাকে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান মূলত হচ্ছে সবার জন্যই কম্পালসারি। পেপার টুটা হচ্ছে আমাদের প্রত্যেকের যেটা আলাদা আলাদা সাবজেক্ট থাকে, সেটা তোমার পলিটিক্যাল সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, বেঙ্গলি হতে পারে, জিওগ্রাফি হতে পারে। তো এখানে মূলত হচ্ছে 150টা কোশ্চেন থাকে। পেপার ওয়ানের থেকে 50টা এবং পেপার টুর ক্ষেত্রে 100টা। তো মিলিয়ে 150টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2 মার্কস করে। একটা কোশ্চেনের মার্কস 2 মার্কস। এবং মূলত 180 মিনিট থাকে। এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। এবং এখানে এই এক্সামটা মূলত কারা দিতে পারবে, এবং এই এক্সামটা মূলত তুমি যদি গ্র্যাজুয়েশন করেছো কোনো সাবজেক্টে, তারপর তুমি মাস্টার্স করছো, মানে মাস্টার্সের প্রথম বছর থেকেই তুমি তোমার মাস্টার্স চলছে, তো তুমি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে আছো, তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে। তো বেসিক্যালি হচ্ছে যে এই এক্সামটা মূলত হচ্ছে কোনো এজ লিমিট নেই, ঠিক আছে? যেই মাস্টার্স কমপ্লিট করেছে বা মাস্টার্সে আছে, সে কিন্তু এটা বসতে পারবে। এবং এটা কোনো নাম্বার অফ লিমিটেড অ্যাটেন্ড নেই, মানে তুমি যতবার চাইবে ততবারই বসতে পারবে। আর এই এক্সামটা মূলত হচ্ছে 3টে ক্যাটাগরিতে হয়। প্রথম ক্যাটাগরি হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নেট। দ্বিতীয়ত হচ্ছে যেটা জিআরএফ। তৃতীয়ত হচ্ছে যেটা থার্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে পিএইচডি। এবার এই 3টে ক্যাটাগরির কিন্তু ডিফারেন্স আছে, 3টে ক্যাটাগরির কাটেরও কিন্তু আলাদা আলাদা। এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে, কিন্তু প্রস্তুতিটা কিভাবে শুরু করব একদম যারা নতুন, তো তাদের জন্য আমার প্রথম যে আমি তাদেরকে বলবো যে সিলেবাস তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। যেহেতু পেপার ওয়ান এবং পেপার টু দুটোই কিন্তু এখানে ইকুয়ালি তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এটা নয় যে পেপার টুটা আমার নিজের সাবজেক্ট, পেপার টুটা আমি ভালো করে নিলাম তাতেই হয়ে গেল, না। তা কিন্তু নয়, দুটো পেপারেই কিন্তু আমাকে ভালো পারফরমেন্স করতে হবে এবং ইকুয়ালি করতে হবে। তারপরেই কিন্তু আমি যে কোনো একটা ক্যাটাগরিতে আসতে পারবো, বা আমার সম্পূর্ণ সব ক্যাটাগরিতেই আমি হয়তো কোয়ালিফাই হতে পারবো। তো তার জন্য কিন্তু তোমাকে একটা স্মার্ট স্ট্র্যাটেজি নিতে হবে। এবং তার জন্য অবশ্যই তোমাকে সিলেবাস ভালো করে দেখতে হবে। তোমাকে মক টেস্ট দিতে হবে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিটা কিন্তু ঠিক হওয়া উচিত। তো প্রথম থেকে সিলেবাস তোমাদের ভালো করে দেখতে হবে যে পেপার ওয়ানে কি আছে এবং পেপার টুতে। সিলেবাস দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই পিওয়াইকিউস দেখবে। আমরা কি করি, আমরা প্রথমেই সিলেবাস কমপ্লিট করতে চলে যাই, কিন্তু কোশ্চেন কিভাবে আসছে, কোশ্চেনের ডিমান্ড কি, সেগুলো কিন্তু আমরা বুঝি না। পরে আমরা পিওয়াইকিউস দেখি। আমি বলবো প্রথমেই তোমরা পিওয়াইকিউস দেখো। পিওয়াইকিউস এই কারণে দেখতে বলছি কারণ পিওয়াইকিউস দেখলে তোমার একটা ধারণা বা একটা কনসেপ্ট চলে আসবে যে কোশ্চেন কিভাবে আসছে। বিগত 2020, 21, 22, 23, 24, 25, ব্যাস 20 থেকে দেখলেই হবে, তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কোশ্চেন কিভাবে আসছে। তো পেপার ওয়ান এবং পেপার টু দুটোই শুধুমাত্র তোমার সাবজেক্টের পেপার দেখবে সেটা নেই। তুমি কিন্তু পেপার ওয়ানটা বাকি যে সাবজেক্টের রয়েছে সেই পেপার ওয়ানগুলোও কিন্তু দেখবে আর কি কিভাবে কোশ্চেনগুলো এসছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত আমি যে সোর্সের কথা বলবো, যে
কিভাবে সোর্সগুলো কালেক্ট করব? প্রথমত হচ্ছে ১ম থেকে পেপার 1 এবং পেপার 2 র জন্য তোমাকে কিন্তু একটা শর্ট নোট তৈরি করতে হবে। শুধু পড়ে গেলেই হবে না। শর্ট নোট তৈরি করতে হবে যেটা পড়ছো প্রত্যেকটা ইউনিট থেকে। পেপার 1 এর জন্যও বলবো, পেপার 2 এর জন্যও বলবো। দেখো, আমার যেহেতু পেপার 2 পলিটিক্যাল সায়েন্স, তো এখানে বেসিক্যালি ১০ টা ইউনিট থাকে। মানে পেপার 1 এর ক্ষেত্রে, পেপার 2 এর ক্ষেত্রেও। কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে আমি জাস্ট বলছি কিভাবে শর্ট নোটটা তৈরি করবে। আমাদের যেমন ১ম এই পলিটিক্যাল থিওরি রয়েছে। তারপরে ইন্ডিয়ান পলিটিক্যাল থট রয়েছে, পলিটিক্যাল থট রয়েছে। তো ধরো পলিটিক্যাল থটের উপর তুমি একটা নোট তৈরি করবে। এখানে প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, মেকিয়াভেলি আছে। এই থিঙ্কার গুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। তো এখানে আমরা পড়ি। তো আমি এখানে প্লেটো লিখলাম, প্লেটোর কি কি বই আছে সেগুলো লিখলাম, এবং কি কনসেপ্ট প্লেটোর সেটা আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। তো নোটটা আমার এভাবে হবে। এমন নয় যে যা না তার বানিয়ে দিলাম নোট, তো সেই নোটের তোমার মানে পুরো বইটাই ছাপিয়ে ফেললাম। না, তোমাকে কিন্তু খুব স্মার্টলি, এবং যেহেতু তোমরা যখন কোশ্চেন দেখবে কিওয়ার্ড কুইজ, তোমরা বুঝতে পারবে যে সেখানে কোনো ডেপথ পড়াশোনা করেও খুব একটা কাজে আসছে না। তো পুরো ফ্যাকচুয়াল কোশ্চেন, ক্রোনোলজি বেসড, ম্যাচ দ্য কলাম, এভাবে কোশ্চেন আসছে। তো তোমাকে জানতে হবে যে যখন একটা কোশ্চেন এলো যে রিপাবলিক, তারপরে তোমার পলিটিক্স, দ্য প্রিন্স, এই বইগুলো দিয়ে দিল। এবার এখানে তোমাকে কিন্তু ম্যাচ করতে হবে। এদিকে তোমার ম্যাকিয়াভেলি থাকলো, অ্যারিস্টটল থাকলো, প্লেটো থাকলো। তো রিপাবলিক কার লেখা? রিপাবলিক তোমার প্লেটোর লেখা। তুমি যদি বইটার সম্পর্কে না জানলে হবে, কিন্তু বইটা কার লেখা সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তো এইভাবে মূলত হচ্ছে সেম ভাবে তুমি অ্যারিস্টটল লিখলে, অ্যারিস্টটলের তার কি কি বই সেটা নোট করলে, তারপরে তার কি কনসেপ্ট সেটা তুমি লিখলে। এভাবে কিন্তু নোটগুলো তৈরি করবে। প্রত্যেকটা ইউনিট থেকে ১ম থেকে এইটা কিন্তু স্টার্ট করবে। দ্বিতীয়ত হচ্ছে যে রিভিশন। রিভিশন খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি ইউনিট 1 এর কমপ্লিট করে ফেললে নোট তৈরি করা। এবার তুমি ইউনিট 2 তে আসলে সেটাও নোট তৈরি করছো, কিন্তু ইউনিট 1 টা কিন্তু একবার হলেও রিভিশন দাও। যে নোট তৈরি করে রেখে দিলাম সেটা কিন্তু নয়। তৃতীয়ত হচ্ছে যে মক টেস্ট। মক টেস্ট কিন্তু অবশ্যই দেবে। মক টেস্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মক টেস্ট হচ্ছে যে তুমি সপ্তাহে একটা দিলে তো খুবই ভালো। নাহলে মান্থলি একটা মক টেস্ট, তোমার কিন্তু ফুল মক টেস্ট দেওয়া হয়। তাতে কি হবে? তুমি কিন্তু তোমার পারফরমেন্স লেভেলটা বুঝতে পারবে। তো মক টেস্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস বলবো যে কোচিং কি নিতেই হবে? বা কোচিং কি ম্যান্ডেটরি? এক্ষেত্রে বলবো যে সেলফ স্টাডি দেখো খুবই গুরুত্বপূর্ণ। সেলফ স্টাডি তুমি নিজে করতেই পারো, বা তুমি কোনো কোচিং, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কোচিং তুমি নিতেও পারো, আবার নাও না। তবে আমি এখানে বলবো এতটাও ম্যান্ডেটরি নয়। এখন ইউটিউব অনেক বড় প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে তুমি দেখতে পারো অনেক এরকম ইউটিউবে ভিডিও রয়েছে যেগুলো পেপার 1 পেপার 2 তে পড়ানো হয়। তো সেখান থেকে অনেক অ্যাপও রয়েছে যারা মূলত ফ্রি মক টেস্ট করায়, সেইখান থেকেও করতে পারো। বা যদি তুমি বুঝতেই পারছো না কিছু পেপার 1 পেপার 2, তাহলে তুমি কোনো সাবস্ক্রিপশন নিতেও পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু যারা তোমরা নতুন মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছো, তো আমি বলবো প্রথম বছর থেকেই শুরু করে দাও একদম প্রিপারেশন। যদি তুমি ফুল টাইম নাও দিতে পারো, কারণ মাস্টার্সের প্রেশার থাকে অবশ্যই। তো সপ্তাহে ১ দিন হলেও কিন্তু এই নোটের জন্য পড়াশোনা করো। আর একটা করে বই অবশ্যই রাখবে পেপার 1 এর জন্য এবং পেপার 2 এর জন্য। কারণ পেপার 1 এর জন্য কিন্তু তুমি যদি তোমার বেসটা না ক্লিয়ার হয়, তুমি টিচিং অ্যাপটিটিউডে কি কি আছে, কত ধরনের লেভেল অফ টিচিং রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে আহ, মানে তুমি নোট পড়লেও কিন্তু বুঝতে পারবে না। অনেকে এরকম অনেক নোটপত্র দেয় আর কি, এবং ইউটিউবে অনেক নোট এরকম অনেকে আপলোড করেছে নিজের ইউটিউব চ্যানেলে এই নোটপত্র। তো
কিন্তু নোট দেখেও তোমার কিন্তু সেখান থেকে বুঝতে পারবে না। কারণ তুমি যদি বই না দেখে নিজে তোমার ওই বেসটা যদি না ক্লিয়ার হয়, তার জন্য একটা করে বই অবশ্যই নেবে। প্রেভিয়াস মাদার পেপার ওয়ানের জন্য একটা বই যথেষ্ট। প্রেভিয়াস মাদার নিতেই পারো, এবং এখন বাজারে অনেক পেপার ওয়ানের বই বেরিয়েছে, কিন্তু আমি বলবো প্রেভিয়াস মাদার মূলত হচ্ছে খুবই ভালো আর কি। আর পেপার টুর জন্য আমি আরিহান্তের কথা বলবো, কারণ আমি আরিহান্তেই ফলো করেছি। আর হ্যাঁ, আমার যেহেতু পলিটিক্যাল সায়েন্স, তাই আমি আরিহান্তের কথা বলবো, এবং এছাড়াও পেপার টুর জন্য তোমরা যদি অন্য কিছু রেফারেন্স ফলো করতে পারো, সেটাই তোমাদের ব্যাপার। তো এই সব স্ট্র্যাটেজি আমি বললাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এক্সামটা যেহেতু বছরে দুবার হয়, তো তাতে প্রথমবার হয়তো অ্যাটেম্পটা দিলাম, একটা এক্সপিরিয়েন্স হলো, কোয়ালিফাই করতে পারলাম না। তো এতে নার্ভাস হবার কিছু নেই, কারণ ডিসেম্বর এটা ট্রাই করি। এবং এবারেও যারা হয়তো নতুন বসেছিল জুনে, এক্সামটা কোয়ালিফাই করতে পারেনি, তো তোমাদের কাছে আরও নেক্সট সুযোগ রয়েছে, যেটা ডিসেম্বরের জন্য। তো তার জন্য প্রস্তুতি শুরু করে দাও। আর নার্ভাস হবার কিছু নেই। বন্ধু বান্ধব, তোমার হয়তো বন্ধু বান্ধবদের হয়ে গেছে, বা অনেকেই বলছে যে দুবার বসেছিস, হয়নি। প্রথমবারেই অনেকের হয়ে যায়, এতটাও কঠিন নয়। তো আমি বলবো ইউজিসি নেট এক্সামটা মূলত যারা 2008-9 এই সময়টাতে যেভাবে ইউজিসি নেট এক্সামের লেভেল ছিল, বা আজকে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে এই এক্সামের লেভেল কিন্তু দুটো কিন্তু অনেক ডিফারেন্স, অনেক চেঞ্জেস এসছে। ওই সময় যে কোশ্চেন গুলো বা এখনের যে কোশ্চেনের লেভেল, দুটো কিন্তু অনেক অনেক ডিফারেন্স আলাদা, এবং অনেকটা টাফ হয়ে গেছে এখন। তার জন্য তোমাকে কিন্তু সেইভাবে স্মার্টলি পড়াশোনা করতে হবে, সেই অনুপাতেই তোমাকে কিন্তু চলতে হবে, এবং যেভাবে ট্রেন্ডিং কোশ্চেন আসছে তার জন্য কিন্তু তোমাকে ভীষণ ভীষণ হেল্প করবে পিওয়াইকিউএস, প্রিভিয়াস ইয়ারের পেপার। তার জন্য আমি বারবার বলছি প্রিভিয়াস ইয়ারের পেপার তুমি দেখবে অবশ্যই, তারপরে হচ্ছে তুমি নোট তৈরি করতে আসো, যে তারপরে বুঝতে পারবে যে আমাকে কোন কোন জায়গাগুলো ফোকাস করতে হবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, বা কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। এখানে খুব একটা কোশ্চেন রিপিট হয় না, তবুও একটা তোমার এক্সামিনার কিছু তো একটা, মানে জাস্ট কিছু তো একটা চিহ্ন রেখে যায় যে কোনখান থেকে কোশ্চেন উনি করছেন বারবার। তো এক্সামিনারের মোটিভটাও কিছুটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে কোশ্চেন গুলোকে দিচ্ছে বারবার। যেমন হচ্ছে বিভিন্ন ওই যে কনস্টিটিউশনের পার্ট থেকে দিয়েছে, যে বিভিন্ন প্রেসিডেন্টকে ক্রোনোলজি ভাবে দিয়েছে, এবং কোন কোন সালে কি আগে এসছে কি পরে এসছে সেগুলোকে তোমার ক্রোনোলজি সাজাতে হবে ক্রমানুকাল অনুযায়ী। এবং এভাবেই বিভিন্ন ট্রিটি দিয়ে দিয়েছে, আমাদের পেপারটির ক্ষেত্রে বলছি। বিভিন্ন ট্রিটি দিয়েছে, সেই ট্রিটিসগুলো তোমার কিন্তু ইয়ারলি বা ক্রোনোলজি অনুপাতে তোমাকে সাজাতে হবে এইভাবে। তো এই হচ্ছে সমস্ত স্ট্র্যাটেজি। এইভাবে তোমাদের মানে নিজস্ব একটা স্ট্র্যাটেজিও থাকে। তো তবুও আমি আমার যেগুলো মনে হয়েছে ওগুলো ফোকাস করতে হবে। আরেকবার রিপিট করছি, প্রথমত হচ্ছে তোমাকে পিওয়াইকিউস দেখতে হবে, শর্ট নোটস তারপরে তৈরি করবে, তারপর তোমাকে রিভিশন দিতে হবে, তারপর 4 নম্বর হচ্ছে তোমাকে অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট যদি তুমি ভাবো আমি দেবো না, তাহলে তুমি বুঝতেই পারবে না তোমার পারফরমেন্স কোথায়। প্রথমত হচ্ছে তুমি 2-3 বার মক টেস্ট দিলে, কিন্তু তুমি যে টার্গেট করছো সেই টার্গেট অনুপাতে কোশ্চেন ঠিক করতে পারছো না, খুবই কম কোশ্চেন ঠিক হচ্ছে, আমার সব ভুল। তো এরকম হয় মক টেস্টে, যে আহ, মানে মক টেস্ট দেওয়াটা এই কারণে যে আমার লেভেলটাকে হচ্ছে যে আমার জানা যে কোন জায়গাতে আছে। তোমার যদি 150টা কোশ্চেনের মধ্যে যদি তোমার 90টা কোশ্চেন ঠিক হচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কেন আমি 150টার মধ্যে 150টাই ঠিক করতে হবে, সেটা নয়। 150টার মধ্যে তোমাদের টার্গেট নিয়ে চলতে হবে, যে আমাকে তোমার যেভাবে কাট অফ যাচ্ছে সেই অনুপাতেই তুমি কিন্তু তোমার টার্গেট সেট করো, যে আমাকে এতগুলো কোশ্চেন ঠিক করতে হবে। 150টা ঠিক করার কেউ ঠিক করতে পারে না এরকম, এবং কোনো গ্যারেন্টি নেই যে এখানে তোমাকে 150টাই ঠিক করতে হবে। জাস্ট তোমার এটা কাট অফ যেন ক্লিয়ার হয়ে যায়, সেই অনুপাতে টার্গেট নিয়ে কোশ্চেন ঠিক করতে হবে। তো তার জন্য কিন্তু এই জন্য মক টেস্ট, প্রথম প্রথম মক টেস্টে সব কোশ্চেনই ঠিক হয় না, অনেক হয়তো তোমার ভুল বেরোচ্ছে। তাহলে তুমি কিন্তু বারবার সেটাকে অ্যানালিসিস করো যে কোথায় ভুল হচ্ছে, কি কোশ্চেনে তুমি বারবার ভুল করছো,
তাহলে কিন্তু সেই জায়গাগুলো তুমি কিন্তু ক্লারিফাই করো। দেখবে অবশ্যই কোশ্চেন কিন্তু পরে তুমি অনেকটাই ভালো পারফরম্যান্সে আসতে পারবে। তো এই ছিল আমার কিছু টিপস তোমাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এখানেই শেষ করলাম।